বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। সমঝোতা স্মারকে ভার্চুয়ালি সই করেছে ইরান যুক্তরাষ্ট্র। দাবি ট্রাম্পের, তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার হুঁশিয়ারি নেতানিয়াহুর। সমঝোতার ফলে অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী হবে ইরান, মত বিশ্লেষকদের। পররাষ্ট্র সহ বিভিন্ন নীতিতে চাপে যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ায় মার্কিন বোমারু বিমান বিধ্বস্ত হয়ে 8 জনের মৃত্যু। রণক্ষেত্রে আকাশে ভাসমান দুর্গ হিসেবে পরিচিত অত্যাধুনিক B-52। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারকে এরই মধ্যে ভার্চুয়ালি সই করেছে দুই পক্ষ। খুব শিগগিরই প্রকাশ করা হবে বিস্তারিত। এই তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন শুক্রবার নাগাদ পুরোপুরি খুলে যাবে হরমুজ প্রণালী। সোমবার G7 সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছানোর কিছুক্ষণ পরই এমন মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। তবে চুক্তির বিষয়াদি ও শর্তগুলো ঠিক কবে প্রকাশ করা হবে তা নির্দিষ্ট করে জানাননি মার্কিন প্রেসিডেন্ট। সুইজারল্যান্ডের জেনেভায় শুক্রবার চুক্তিটির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান হবার কথা রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্সও দাবি করেন চলতি সপ্তাহে প্রকাশ করা হবে ওয়াশিংটন তেহরান চুক্তির বিষয়বস্তু। যুক্তরাষ্ট্র ইরান চুক্তির শর্ত জানে না ইসরায়েল। সমঝোতা নিশ্চিতের পর প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানিয়েছেন হুমকি এখনো শেষ হয়নি, নিজেদের প্রতিরক্ষায় কাজ করে যাবেন তিনি। পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবেন না ইরানকে। এমন সময় এই কড়া বার্তা দিলেন যখন ইরান যুদ্ধের ফলাফল নিয়ে নিজ দেশে বিরোধীদের তোপের মুখে নেতানিয়াহু। অভিযোগ, ট্রাম্পের চাপিয়ে দেওয়া শর্ত মেনে নিজেকে ব্যর্থ নেতা প্রমাণ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এমন সময় যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি হলো যখন রাজনৈতিকভাবে নিজ দেশে কঠিন সময় পার করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বিরোধীদের দাবি, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যর্থ হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ডোনাল্ড ট্রাম্পের শর্ত মেনে নিজের নেতৃত্বের ব্যর্থতাই স্পষ্ট করেছেন। ইরান ফ্রন্টে নেতানিয়াহুর কূটনৈতিক পরাজয়ের চেয়ে বড় পতন আগে হয়নি। একজন মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেছেন, আমি আপনার বস, যাই বলবো তাই করতে হবে। রাষ্ট্র হিসাবে ইসরায়েল যুদ্ধে জয়ী হলেও নেতানিয়াহু হেরে গেছেন। যুক্তরাষ্ট্র ইরান চুক্তির পর সোমবার প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে কথা বললেন বেনিয়ামিন নেতানিয়াহু। বিরোধীদের তোপের মুখে নিজের শক্ত অবস্থানের জানান দেন তিনি। দাবি করেন শান্তি চুক্তির শর্তাবলী জানেনই না। ইসরায়েলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছি, কিন্তু হুমকি এখনো শেষ হয়নি। সতর্ক থাকতে হবে। ইসরায়েলকে ঘিরে গভীর নিরাপত্তা বলয় করে তুলেছি। গাজা, লেবানন ও সিরিয়ায় তা করেছি। দেশকে রক্ষায় যতদিন প্রয়োজন এসব অঞ্চলে অবস্থান করব। যে কোনো মূল্যে তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা প্রতিহত করবেন বলে হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। দশকের পর দশক ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই করে আসছি। এটিকে নিজের জীবনের মিশনও বলতে পারি। কোনো চুক্তি থাকুক বা না থাকুক, ইরান পারমাণবিক অস্ত্র পাবে না। ট্রাম্পের সাথে সুসম্পর্ক থাকলেও দেশের নিরাপত্তার স্বার্থে আপোষ করবেন না বলে জানান নেতানিয়াহু। প্রেসিডেন্ট ট্রাম্প ও আমি বহু বছর একে অপরকে চিনি। অনেক বিষয়ে মতের মিল আছে, দ্বিমতও আছে। তবে ইসরায়েলের নিরাপত্তা স্বার্থ রক্ষার দায়িত্ব আমার, এবং আমি সে বিষয়ে আপোষহীন। যুক্তরাষ্ট্র ইরান চুক্তি মানতে বাধ্য নয় ইসরায়েল। নেতানিয়াহুর মন্ত্রিসভার সদস্যদের মুখে উঠে এসেছে এমন মন্তব্য। লেবাননের দক্ষিণ থেকে সেনা সরিয়ে নেওয়া হবে না বলে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী কাটজ। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সমঝোতার ফলে কোন পক্ষ লাভবান হলো তাই নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণ, পর্যালোচনা। বিশ্লেষকরা বলছেন চুক্তি অনুযায়ী হরমুজের নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতেই। অন্যদিকে অক্ষুণ্ণ থাকবে নিজেদের পারমাণবিক অধিকারও। অন্যদিকে যুদ্ধকে কেন্দ্র করে আরব মিত্রদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রের। সংঘাতের ফলে জ্বালানি সহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির কারণে ক্ষুব্ধ মার্কিনিরা। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার পর বিদ্যমান চুক্তির শর্তগুলো নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশ্লেষকরা বলছেন দুপক্ষ এখানে নিজেদের অবস্থান থেকে ছাড় দিয়েছে, সম্মত হয়েছে নির্দিষ্ট কাঠামোর মধ্যে কাজ করতে। যুদ্ধের কারণে ইরান তাদের শীর্ষ নেতৃবৃন্দ হারিয়েছে। অন্যদিকে কোণঠাসা অবস্থা থেকেও বের হতে চায় তেহরান। সব মিলিয়ে নীতিগতভাবে নিজেদের পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে ইরান। ইরান তাদের শীর্ষ নেতৃবৃন্দ হারিয়েছে, তারা কোণঠাসা অবস্থান থেকে বের হতে চায়। সব মিলিয়ে ইরান তার নীতিগত অনেক কিছুতেই পরিবর্তন আনতে সম্মত হয়েছে।
বিশ্লেষকরা বলছেন ইরানের সবচেয়ে বড় সাফল্য হলো হরমুজের নিয়ন্ত্রণ এবং পারমাণবিক কর্মসূচির মৌলিক কাঠামো ধরে রাখা। তেহরান বহু বছর ধরে বলে এসেছে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের সার্বভৌম অধিকার। যদি প্রকল্পের কার্যক্রম অব্যাহত থাকে তাহলে এটিকে ইরানের কৌশলগত জয় হিসেবেই দেখা হবে। এর পাশাপাশি অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল হলে বিপর্যস্ত অর্থনীতিতে স্বস্তি ফিরতে পারে, ফলে অভ্যন্তরীণ চাপও কিছুটা কমবে। প্রথমত হরমুজ প্রণালী থাকবে ইরানের অধীনে, অন্যদিকে ইরানকে ঘিরে থাকা মার্কিন নৌবহর সরিয়ে নেওয়া হবে। কিন্তু তেহরান তাদের মিসাইল এবং পরমাণু প্রকল্পের পরিধি কমাবে কিনা সেটা স্পষ্ট নয়। নিয়ন্ত্রিত হলেও সেগুলোর কার্যক্রম তারা চালিয়ে যাবে। ফলে রাজনৈতিকভাবে ইরান এখন আরো শক্তিশালী অবস্থানে চলে গেছে। এদিকে বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধের ফলে নানামুখী ক্ষতির শিকার হয়েছে যুক্তরাষ্ট্র। একদিকে মধ্যপ্রাচ্যের মিত্রদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে আব্রাহাম অ্যাকর্ড। সব মিলিয়ে নড়বড়ে হয়ে গেছে মার্কিন পররাষ্ট্রনীতি। যুক্তরাষ্ট্রের সাথে মিত্র দেশগুলোর দূরত্ব তৈরি হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে সৌদি আরব, কাতারের মতো দেশগুলো যুক্তরাষ্ট্রের ওপর ক্ষুব্ধ ছিল। ট্রাম্পের কারণে মার্কিন পররাষ্ট্রনীতি নড়বড়ে হয়ে গেছে। ইসরায়েলের সাথে আরব দেশগুলোকে সম্পৃক্ত করে নতুন মধ্যপ্রাচ্য তৈরির পরিকল্পনা ছিল ট্রাম্পের। এটা তো বাস্তবায়িত হয়নি, উল্টো আব্রাহাম অ্যাকর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে জ্বালানি সহ নিত্যপণ্যের দাম বেড়েছে। তবে সমঝোতার প্রকৃত বিজয়ীকে তা নির্ভর করবে আগামী কয়েক বছর ইরান এই শর্তগুলো কতটা মেনে চলে এবং যুক্তরাষ্ট্র কতটা প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তার উপর। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তিকে স্বাগত জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিবৃতিতে এই সমঝোতাকে মধ্যপ্রাচ্যের জন্য একটি বড় অর্জন হিসেবে অভিহিত করেছে হিজবুল্লাহ। স্মারকটি কার্যকর হলে লেবানন সহ মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে হামলা বন্ধ হবার আশাবাদ ব্যক্ত করে গোষ্ঠীটি। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত লেবাননের বাস্তুচ্যুতদের নিরাপদে অবস্থান করার পরামর্শ দিয়েছে হিজবুল্লাহ। এদিকে সোমবার এক বিবৃতিতে সব বাধা অতিক্রম করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইরানের ভূমিকার প্রশংসা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস চুক্তিটি বাস্তবায়নের মধ্য দিয়ে ফিরবে আঞ্চলিক স্থিতিশীলতা, যা ইতিবাচক প্রভাব ফেলবে মধ্যপ্রাচ্যের অন্য সব ইস্যুতে বলে আশাবাদ ব্যক্ত করে গোষ্ঠীটি। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির কয়েক ঘন্টার মাথায় লেবাননে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। প্রাণ গেছে একজনের, আহত এক গণমাধ্যম কর্মী। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে আইডিএফ। লেবানিজ সরকারি সংবাদ সংস্থা এনএনএ নিশ্চিত করেছে এই তথ্য। জানায় কাফায় একটি গাড়িকে লক্ষ্য করে ছোড়া হয় ড্রোন। প্রাণ হারান চালক, আরেক হামলায় আহত হন এক গণমাধ্যম কর্মী। যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা চুক্তিতে ইরানের অন্যতম শর্ত লেবাননে হামলা বন্ধ। সমঝোতা স্মারকের সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের কথা জানানো হয়েছে বলে জানান মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত হয়েছে একটি B-52 বোমারু বিমান। প্রাণ গেছে 8 জনের। এজর্ট বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই মাটিতে আছড়ে পড়ে এটি। মার্কিন বিমান বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ বাহন B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস, যা শত শত বোমা ও পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। সোমবার স্থানীয় সময় বেলা 11টা ক্যালিফোর্নিয়ার মোহাবে মরুভূমিতে অবস্থিত এডওয়ার্ডস এয়ারবেস থেকে উড্ডয়ন করে মার্কিন বিমান বাহিনীর একটি B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস। রুটিন মিশনে ওড়ার কথা ছিল বোমা বিমানটির, কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরই রানওয়ের উপর আছড়ে পড়ে বিশাল বিমানটি। মুহূর্তেই রূপ নেয় আগুনের গোলায়, এক পর্যায়ে পরিণত হয় ছায়ের ধ্বংসস্তূপে। দুর্ঘটনায় প্রাণ হারান বিমানের 8 আরোহী। এর মধ্যে 2 জন ছিলেন উড়োজাহাজ নির্মাতা বোয়িং এর কর্মকর্তা। কর্তৃপক্ষ জানায় এই ধরনের দুর্ঘটনায় কারো জীবিত ফেরা সম্ভব নয়। এখন পর্যন্ত দুর্ঘটনার কোনো কারণ বের করতে পারেনি। প্রাথমিক তথ্য সংগ্রহ করে নিরাপত্তা বোর্ড গঠন করা হচ্ছে। তারা তদন্ত করে মূল কারণগুলো খতিয়ে দেখবে। এতে প্রায় 1 মাসের মতো সময় লেগে যাবে, তারপরই তথ্য উন্মুক্ত করা হবে। রণক্ষেত্রে আকাশে ভাসমান দুর্গ হিসেবে পরিচিত B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস, যা 32,000 কেজির পেলোড নিয়ে 50,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। এর একটি ফ্লাইটে আনুমানিক 32টি নিউক্লিয়ার ক্রুজ মিসাইল ও শতাধিক বোমা বহন করা যায়। বিশাল এই যজ্ঞের শক্তি যোগায় বিমানের 8টি ইঞ্জিন। মাঝ আকাশে রিফুয়েলিং এ সক্ষম হওয়ায় B-52 নির্দিষ্ট কোনো পাল্লা নেই। বোয়িং নির্মিত সাবসনিক এই বোম্বারটিতে মূলত 5 জনের ক্রু থাকে। 1950 সাল থেকে এটি মার্কিন বহরে যুক্ত। সাম্প্রতিক ইরান যুদ্ধেও স্ট্র্যাটোফোর্ট্রেসের ব্যবহার দেখা গেছে। রাশিয়ার সাইবেরিয়ায় প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে বিধ্বস্ত হয়েছে একটি Tu-22M3 বোমারু বিমান। ইজেক্ট করে প্রাণে বেঁচে গেছেন আকাশযানটির 4 ক্রু।
কোনো রকমের গোলা বারুদ ছাড়াই উড্ডয়ন করছিল বিমানটি। সোমবার সাইবেরিয়ার ইরকুৎসের একটি বনাঞ্চলে দুর্ঘটনাটি ঘটে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড়ানো হচ্ছিল বোমারু বিমানটিকে। অজ্ঞাত কারণবশত মাঝ আকাশে ইঞ্জিন বিকল হয়ে পড়লে মাটিতে আছড়ে পড়ে এটি। মূলত সোভিয়েত আমলের একটি সুপারসনিক বোমারু বিমান Tu-22M3, যা Tu-22-র উন্নত সংস্করণ। সাধারণত রাশিয়ার আলোচিত কিনঝাল মিসাইল বহন করে থাকে বিমানটি। স্বর্ণখচিত ও বিশুদ্ধ রেশমের নতুন গিলাফে জড়ালো পবিত্র কাবা শরীফ। মঙ্গলবার আরবি নববর্ষের সূচনা লগ্নে পরিবর্তন করা হয় আল্লাহর ঘরের কেসোয়া। মোট 10 ধাপে দীর্ঘ সময় ধরে সম্পন্ন করা হয় এই প্রক্রিয়া। প্রতি বছরই নিয়ম মেনে পরিবর্তন হয়ে আসছে কাবা শরীফের গিলাফ। বছর 4 ধরে আরাফার দিনের পরিবর্তে হিজরি সনের প্রথম দিনে পাল্টানো হয় কেসোয়া। রীতি মেনে আবারও নতুন রূপে সাজলো আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফ। হিজরি নতুন বর্ষ 1448-এর সূচনা লগ্নেই পাল্টানো হয় কাবার গিলাফ। অংশ নেয় কারিগর ও প্রযুক্তিবিদদের বিশেষ একটি দল। এবার মোট 10 ধাপে পরিবর্তন করা হয় কিসওয়া নামে পরিচিত বিশেষ চাদর। প্রতি বছরের নিয়ম অনুযায়ী পাল্টানো হয় কাবার গিলাফ। আগে আরাফার দিন পরিবর্তনের রেওয়াজ থাকলেও বছর কয়েক ধরে তা পাল্টানো হচ্ছে মহররম মাসের প্রথম দিনে। কিসওয়া মূলত বিশেষ ধরনের কালো কাপড়, যার উপর স্বর্ণাক্ষরে নকশা করা হয় কোরআনের আয়াত, আল্লাহর নাম ও গুণাবলী। ফুটিয়ে তোলা হয় বিভিন্ন নকশাও। এতে ব্যবহার করা হয় 825 কেজি রেশম, 60 কেজি বিশুদ্ধ রূপা ও 400 কেজি তুলা। সেলাইয়ে দরকার পড়ে 120 কেজি স্বর্ণমণ্ডিত রূপার সুতা। 42 ফুট উঁচু আর 141 ফুট প্রশস্ত কাবা শরীফ থাকতে গিলাফের পুরো নির্মাণ শৈলীতে অনুসরণ করা হয় 7টি ধাপ। 47টি কাপড়ের টুকরাকে সেলাই করা হয় বিশেষ মেশিনে, যা কাবার দেয়ালে ঝোলানোর পর জোড়া দেয়া হয়। একটি কিসওয়ার ওজন 1400 কেজির মতো হতে পারে। পরিবর্তনের পর পুরনো গিলাফের বিভিন্ন অংশ মুসলিম দেশসহ বিভিন্ন জাদুঘরে উপহার হিসেবে পাঠায় সৌদি কর্তৃপক্ষ। ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হলেন নরওয়ের যুবরাজ মারিয়াস বর্গ হাইবি। তাকে 4 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। 2টি ধর্ষণ সহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগ তোলা হয় দেশটির ক্রাউন প্রিন্সের সৎ ছেলে মারিয়াসের বিরুদ্ধে, যার সবকটি অস্বীকার করেন তিনি। অসুস্থতার অজুহাতে উপস্থিত ছিলেন না আদালতে। ভুক্তভোগী নারীদের প্রত্যেককে প্রায় $57,000 করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। 4 বছরের কারাদণ্ডে দণ্ডিত নরওয়ের যুবরাজ মারিয়াস বর্গ হাইবি। 29 বছর বয়সী যুবরাজ একটি নয়, দোষী সাব্যস্ত হয়েছেন 2টি ধর্ষণ সহ বেশ কয়েকটি গুরুতর অপরাধে। 2018 থেকে 24 সালের মধ্যে তার বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ তোলে একাধিক নারী। জানা গেছে, রাজপ্রাসাদের এক পার্টিতে দেখা হওয়ার পর অচেতন অবস্থায় বাড়ির বেসমেন্টে নিয়ে এক নারীকে ধর্ষণ করে মারিয়াস। এরপর 2023 ও 24 সালের মাঝে পরপর 3 নারীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত হন তিনি, যার মাঝে একজন তার সাবেক প্রেমিকা ও নরওয়ের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নোরা হাউকল্যান্ড। শুধু ধর্ষণই নয়, গুরুতর শারীরিক আঘাতের প্রমাণও মিলেছে। মূলত তার ফোনে ধারণকৃত ভিডিওর সূত্র ধরেই মামলা দায়ের করা হয়েছিল যুবরাজের বিরুদ্ধে। আদালতে সব অভিযোগই অস্বীকার করেন যুবরাজ মারিয়াস। মোট 4 জন নারীকে ধর্ষণ সহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগের ভিত্তিতে সোমবার তার বিরুদ্ধে রায় দেন 3 বিচারক। অবশ্য অসুস্থতার অজুহাতে আদালতে উপস্থিত হননি মারিয়াস, যোগ দেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। যদিও 4টির মাঝে 2টি মামলাতেই খালাস পেয়েছে যুবরাজ। জামিনের আবেদন করলেও ভুক্তভোগী নারীদের নিরাপত্তা বিবেচনায় নাকচ করে দেয় আদালত। যুবরাজের এমন কেলেঙ্কারির ঘটনায় টানাপোড়েনে রাজপরিবারের সম্মান। এ বিষয়ে মন্তব্য করতেও নারাজ রাজপরিবার। এই মুহূর্তে আমি খুব বেশি কিছু বলতে চাই না। এখন পর্যন্ত প্রতিটি রায়ের সারসংক্ষেপ পেয়েছি। পুরোপুরি না বুঝে মন্তব্য করতে চাই না। তবে এই বিষয়ে আমার মক্কেলের সাথে আলোচনা করে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। ভুক্তভোগী 4 নারীর প্রত্যেককে মোট 6,40,000 ক্রোনার অর্থাৎ প্রায় $57,000 ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। প্রতিরক্ষায় নতুন মাইল ফলক অর্জন করেছে ভারত। সফলভাবে নতুন দূরপাল্লার ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলের উৎক্ষেপণ পরীক্ষা চালিয়েছে দেশটি, নিশ্চিত করেছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। সোমবার ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপে সাবসনিক মিসাইলটির পরীক্ষা চালানো হয়। উৎক্ষেপণের পর গতিপথ, প্রপালশন, গাইডেন্স
গাইডেন্স এবং নেভিগেশন সিস্টেম সহ সবকয়টি মানদণ্ড নিখুঁতভাবে পূরণে সক্ষম হয়েছে ক্ষেপণাস্ত্রটি। মূলত ভূপৃষ্ঠের খুব কাছ দিয়ে উড়তে পারে মিসাইলটি। রয়েছে রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতাও। দিল্লির দাবি, শত্রু ভূখণ্ডের অনেক গভীরে থাকা যে কোনো লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে পারে মিসাইলটি। ভারতের সরকারি ও বেসরকারি খাতে যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে ক্ষেপণাস্ত্রটির নকশা ও অভ্যন্তরীণ সিস্টেমগুলো। দীর্ঘ 11 ঘণ্টা ব্যাপী জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি। সরকারি স্কুলে শিক্ষক ও কর্মী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির মামলায় কলকাতার সল্ট লেকের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এর আগের দিনও বিধানসভায় বিরোধী দলনেতা নিয়োগ সংক্রান্ত নথিতে এমএলএদের স্বাক্ষর নকলের অভিযোগে প্রায় 8.5 ঘণ্টা ধরে সিআইডির জেরার মুখোমুখি হন তিনি। দীর্ঘ জেরা শেষে বেরিয়ে আসার পরপরই প্রতিদ্বন্দ্বী দল বিজেপির বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ তোলেন তিনি। ঘোষণা দেন কোনোভাবেই আত্মসমর্পণ করবেন না বিজেপির কাছে। ফ্রান্সে শুরু হয়েছে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম G7-এর সম্মেলন। আলোচনা চলবে মধ্যপ্রাচ্য, রাশিয়া, ইউক্রেন ইস্যু সহ বিশ্ববাজারের চলমান পরিস্থিতি নিয়ে। সোমবার আয়োজক দেশ ফ্রান্সে সম্মেলনে যোগ দেন কানাডা, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এবারে সম্মেলনে প্রতিনিধিদের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ আরও বেশ কিছু নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। দুদিনব্যাপী এই সম্মেলনে আলোচিত ইস্যুগুলোর মধ্যে প্রধান আলোচ্য বিষয়গুলোর মাঝে থাকবে মধ্যপ্রাচ্য ও রাশিয়া, ইউক্রেন যুদ্ধ, ইরানের সার্বিক পরিস্থিতি ও বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের ইস্যুগুলো। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ। মঙ্গলবার 6.7 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে দ্বীপটিতে। সকালে বড় ধরনের কম্পন অনুভূত হয় সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু শহর ও এর আশপাশে। উৎপত্তিস্থল শহরটি থেকে প্রায় 43 কিলোমিটার দূরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে প্রায় 6 মাইল গভীরে হয় ভূমিকম্পের উৎপত্তি। এ পর্যন্ত বেশ কয়েকটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে অঞ্চলটিতে। হতাহতের কোনো খবর না পাওয়া গেলেও বিক্ষিপ্ত ক্ষয়ক্ষতি তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। অসংখ্য ফল্ট লাইনের কারণে ভূকম্পন প্রবণ হিসেবে বিবেচিত ইন্দোনেশিয়া। তাই প্রায় নিয়মিতই হয় ভূমিকম্প, সুনামি, অগ্ন্যুৎপাতের মতো ঘটনা। টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া। আন্দোলন ছড়িয়েছে কমপক্ষে 8টি বড় শহরে। অর্থনৈতিক সংকট ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার রাস্তায় নামে দেশটির সাধারণ শিক্ষার্থীরা। সোমবার মানুষের ঢল নামে রাজধানী জাকার্তায়। দেউলিয়া হওয়ার পথে ইন্দোনেশিয়া এই ব্যানারে চলছে বিক্ষোভ সমাবেশ। সরকার বিরোধী নানা স্লোগানে উত্তপ্ত রাজপথ। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের জেরে অস্থিতিশীল জ্বালানি বাজারের প্রভাব পড়েছে ইন্দোনেশিয়াতেও। এতদিন তেলের দাম অপরিবর্তিতই ছিল দেশটিতে, তবে বেশ কিছু সরকারি ব্যয়বহুল প্রকল্পের কারণে তৈরি হয়েছে বাজেট ঘাটতি। চাপ সামলাতে গেল সপ্তাহে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয় সরকার। এতেই ক্ষোভ তৈরি হয় জনগণের মাঝে। Ada kompromi tanpa ada disput 40 tahun. এবার যুক্তরাজ্যে 16 বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হতে চলেছে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম। শিশু কিশোরদের স্মার্টফোন আসক্তি এবং নিরাপত্তা বিবেচনায় আইন পাশ করেছে ব্রিটিশ সরকার। শিক্ষক, অভিভাবক ও তরুণদের মতামতের ভিত্তিতেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ। দ্রুতই আইনটি বাস্তবায়নের জন্য চলছে প্রস্তুতি। চলছে ক্লাসের বিরতি, তবুও মাঠে কিংবা লাইব্রেরিতে না গিয়ে শ্রেণীকক্ষে আছেন শিক্ষার্থীরা। সবার হাতে স্মার্টফোন, মজে আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ডিজিটাল দুনিয়ার এই আসক্তি থেকে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাজ্য। 16 বছরের কম বয়সী কিশোর কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আমাদের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষায় এটি এক বড় পদক্ষেপ। আজ আমি ঘোষণা করছি 16 বছরের কম বয়সীদের জন্য যুক্তরাজ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে। এই নিষেধাজ্ঞার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সহ থাকছে আরও বেশ কয়েক ধরনের সোশ্যাল মিডিয়া। বাদ যাচ্ছে না অনলাইন গেম এবং লাইভ স্ট্রিমিং অ্যাপও। বাস্তব জীবনে আমরা কখনোই আমাদের সন্তানকে কোনো অপরিচিত মানুষের সাথে একা ছেড়ে দেই না, তাহলে অনলাইনে কেন দেব? তাই গেম ও লাইভ স্ট্রিমিং অ্যাপে অপরিচিতদের সাথে শিশুদের যোগাযোগের এই অনিয়ন্ত্রিত সুযোগ বন্ধ করতে চলেছি।
আইন প্রণয়নের আগে শিক্ষক, অভিভাবক ও তরুণদের মতামত নেয় ব্রিটিশ সরকার। জরিপে দেখা যায় অংশ নেওয়া 83% অভিভাবকই মনে করেন সোশ্যাল মিডিয়ার উপকারের চেয়ে ক্ষতি বেশি। প্রায় 90% অভিভাবকই 16 বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞার পক্ষে মত দেন। I don't think kids need that kind of stuff right now. 16 বছর আগে আমার কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, তখন জীবনটা সত্যি অনেক সুন্দর ছিল। অনলাইনের কারণেই মূলত আমাদের মনে নানা রকমের হীনমন্যতা তৈরি হয়, তাই এত ছোট বয়সে শিশুদের এই জিনিসের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। I had were from চলতি বছরের শেষ নাগাদ এই সংক্রান্ত আইনি প্রক্রিয়া ও নীতিমালা চূড়ান্ত করার কথাও রয়েছে। 2027 সাল থেকেই কার্যকর হতে পারে এই নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যখন একটি ঐতিহাসিক শান্তি চুক্তির কাউন্টডাউন শুরু হয়েছে, ঠিক তখনই তাতে বড় এক ধাক্কা দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্পষ্ট জানিয়ে দিলেন, চুক্তি হোক বা না হোক, লেবানন, সিরিয়া কিংবা গাজার দখল করা এক টুকরো জমিও ছাড়বে না ইসরায়েল। 15 জুন এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, লেবাননে দখল করে রাখা প্রায় 570 বর্গ কিলোমিটার এলাকায় ইসরায়েলি বাহিনী মোতায়েন থাকবে। যতদিন প্রয়োজন হবে ততদিন আমরা লেবাননের নিরাপত্তা বেষ্টনী এলাকায় থাকব। এদিকে আগামী 19 জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ওই সমঝোতার আওতায় লেবাননের পরিস্থিতিও অন্তর্ভুক্ত রয়েছে। ফলে নেতানিয়াহুর এই মন্তব্য আগে থেকেই নাজুক অবস্থায় থাকা যুদ্ধবিরতির প্রচেষ্টার উপর নতুন চাপ তৈরি করতে পারে। এরই মধ্যে গত 14 জুন ইসরায়েল বৈরুতের উপকণ্ঠে হামলা চালিয়ে 3 জনকে হত্যা করে। এই হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি প্রসঙ্গে ইরানের নির্ধারিত রেড লাইন অতিক্রম হিসেবে দেখা হচ্ছে। আল জাজিরা জানিয়েছে, ওই হামলায় বেশ ক্ষুব্ধ হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আশঙ্কা ছিল এতে যুদ্ধবিরতির অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে। তবে তেহরানের পাল্টা হামলার হুমকির মধ্যেও 14 জুন রাতেই চুক্তি সংশ্লিষ্ট সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়। এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু স্বীকার করেন, সব বিষয়ে ট্রাম্পের সঙ্গে তার মতের মিল নেই। তবে তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ সামগ্রিকভাবে ইসরায়েলের জন্য সফল হয়েছে। তার ভাষ্য, অনেক ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি এক, আবার কিছু ক্ষেত্রে তা এক নয়। ইসরায়েলি নিরাপত্তার স্বার্থের দায়িত্ব আমার এবং আমি সেটাই রক্ষা করি। তিনি আরো বলেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাবে না, আজ নয়, আগামীকালও নয়। আমরা দেশটির নেতাদের নির্মূল করেছি, তাদের সন্ত্রাসী কারখানাগুলো গুঁড়িয়ে দিয়েছি। এদিকে 15 জুন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটসও একই অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি ঘোষণা দেন, 2023 সাল থেকে দখল করা কোনো এলাকা থেকেই ইসরায়েলি বাহিনী সরানো হবে না। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আমি লেবানন, সিরিয়া ও গাজার নিরাপত্তা অঞ্চলে সময়সীমা ছাড়া ইসরায়েলি সেনাবাহিনী মোতায়েন রাখার সুস্পষ্ট নীতি অনুসরণ করছি। বর্তমান কিংবা ভবিষ্যতের কোনো চাপের মুখে লেবানন থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহারের পক্ষে আমরা নই। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সঙ্গে চুক্তি ঠেকাতে ব্যর্থ হওয়ায় নেতানিয়াহু নিজ দেশে বিরোধী দল ও কট্টরপন্থী মহলের সমালোচনার মুখে পড়েছেন। ইসরায়েল ও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘাত শুরু হয় 2023 সালের অক্টোবরে। পরে 2024 সালের অক্টোবরে ইসরায়েল সীমান্ত অতিক্রম করে সামরিক অভিযান চালায়, যা পূর্ণমাত্রার লেবানন আগ্রাসনে রূপ নেয়। এ পর্যন্ত এই সংঘাতে 3000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। বর্তমানে দক্ষিণ লেবাননে লিতানি নদীর ওপারের এলাকাও দখল করে রেখেছে ইসরায়েল। অথচ এই নদীকে ইসরায়েলের ঘোষিত নিরাপত্তা অঞ্চলের শেষ সীমা হিসেবে ধরা হয়। তবে নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েল শুধু অবস্থান বজায় রাখবেই না, বরং ইরানের সন্ত্রাসী বাহকগুলোকে লক্ষ্য করে অভিযানও চালিয়ে যাবে। তার মতে, ইরানের বিরুদ্ধে সতর্ক অবস্থান অব্যাহত রাখা জরুরি। If they do not, future attacks will be far greater and a lot easier. হরমুজ প্রণালীর বুকে এবং কুয়েত, বাহরাইনের মার্কিন ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যখন এক মহাপ্রলয়ের দিকে এগুচ্ছিল, ঠিক তখনই বিশ্বকে এক অবিশ্বাস্য চমক দিল পাকিস্তান। টানা 100 দিনেরও বেশি সময় ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বিধ্বংসী যুদ্ধ থামাতে সফল এক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে ইসলামাবাদ।
পাকিস্তান সরকারের অত্যন্ত চতুর ও গোপন কূটনৈতিক তৎপরতার কারণেই ওমানের মাস্কাটে দুই পরাশক্তি এক ঐতিহাসিক শান্তি চুক্তিতে সই করতে সম্মত হয়েছে। বিশ্ব রাজনীতি ও মার্কিন নীতি নির্ধারকদের সমস্ত হিসাব নিকাশ ওলটপালট করে দিয়ে পাকিস্তানের এই অসাধারণ শাটল ডিপ্লোমেসি বা দ্বিমুখী কূটনীতি আন্তর্জাতিক মহলে এখন এক বড় আলোচনার বিষয়। বিশ্লেষকদের মতে রক্তক্ষয়ী এই সংঘাতের শুরু থেকেই পাকিস্তান নিজেদের এক অনন্য ও নিরপেক্ষ অবস্থানে ধরে রেখেছিল। একদিকে ওয়াশিংটনের সাথে দীর্ঘদিনের সামরিক অংশীদারত্ব, অন্যদিকে প্রতিবেশী দেশ ইরানের সাথে সুগভীর ঐতিহাসিক ও ভৌগোলিক সম্পর্ককে অত্যন্ত নিখুঁতভাবে কাজে লাগিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের শীর্ষস্থানীয় কূটনীতিক ও গোয়েন্দা কর্মকর্তারা গত 3 মাস ধরে হোয়াইট হাউস এবং তেহরানের মধ্যে এক অদৃশ্য যোগাযোগের সেতু হিসেবে কাজ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নিজের দেশে রেকর্ড মূল্যস্ফীতি, অর্থনৈতিক মন্দা ও জ্বালানি সংকট নিয়ে কোণঠাসা, ঠিক তখনই পাকিস্তান তেহরানের পরমাণু সমঝোতার এক চমৎকার ভারসাম্যপূর্ণ খসড়া ট্রাম্পের টেবিলে হাজির করে। মার্কিন প্রশাসন এই সময়োপযোগী প্রস্তাবটি একেবারে লুফে নিয়েছে। একই সাথে ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে ওমানের আলোচনার টেবিলে বসাতেও বড় মনস্তাত্ত্বিক খেলা খেলেছে পাকিস্তান। ইসলামাবাদ তেহরানকে স্পষ্ট বোঝাতে সক্ষম হয়েছে যে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ পুরো অঞ্চলের উদীয়মান অর্থনীতিকে ধ্বংস করে দেবে। পাকিস্তানের এই চতুর ও বাস্তবসম্মত মধ্যস্থতার ফলেই ওমান চুক্তিতে ইরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিতকরণের মতো কঠিন শর্তগুলো আলোর মুখ দেখেছে। কোনো ধরনের ফাঁকা রণহুঙ্কার না দিয়ে পর্দার আড়াল থেকে খেলা ঘুরিয়ে দেওয়ার এই পাকিস্তানি কৌশল বিশ্বমঞ্চে ইসলামাবাদের কূটনৈতিক মর্যাদা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমেরিকার বোমাবর্ষণ এবং তেহরানের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের মারাত্মক লড়াইয়ের মাঝে পাকিস্তান যেভাবে এই শান্তি চুক্তির রূপকার হিসেবে আবির্ভূত হলো তা সত্যি প্রশংসনীয়। কট্টরপন্থী ইসরায়েলি প্রশাসন এই চুক্তির তীব্র বিরোধিতা এবং বৈরুতে উস্কানিমূলক বোমাবর্ষণ করলেও পাকিস্তান মূলত পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়ানক পারমাণবিক বিপর্যয় থেকে রক্ষা করল অত্যন্ত বীরত্বের সাথে। পরাশক্তিদের অন্ধ জিদকে পাশ কাটিয়ে দক্ষিণ এশিয়ার একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র কিভাবে শান্তির বার্তা ছড়াতে পারে, ইসলামাবাদ সেটিই প্রমাণ করেছে খালি চোখে। মাঠে তখন টান টান উত্তেজনা। রেফারির বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই গ্যালারিতে গর্জে উঠল হাজার হাজার কণ্ঠে ইরানি রান্ধনী। অথচ এই ম্যাচটিকে ঘিরে চরম রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা করছিল সবাই। একদিকে গ্যালারিতে উঠছিল বর্তমান ইরানের ইসলামিক রিপাবলিকের পতাকা, অন্যদিকে টেনশনে মোড়ানো গ্যালারিরই আরেক পাশে শোভা পাচ্ছিল 1979 সালের বিপ্লব পূর্ববর্তী সিংহ ও সূর্য খচিত পতাকা, যা মূলত বর্তমান শাসন ব্যবস্থার কট্টর বিরোধীদের প্রতীক। মূলত লস অ্যাঞ্জেলস শহরটিতে যে বিশাল সংখ্যক ইরানি আমেরিকান বসবাস করেন তাদের সিংহভাগই তেহরানের বর্তমান শাসন ব্যবস্থার ঘোর বিরোধী। দেশে এবং বিদেশে রাজনৈতিকভাবে চরম বিভক্ত একটি জাতি ইরানিরা। কিন্তু লস অ্যাঞ্জেলসে যখনই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামলো টিম মিল্লি বা ইরান জাতীয় দল, তখন সব বিভেদ যেন এক নিমিষে কপুরের মতো উড়ে গিয়ে পুরো জাতি এক হয়ে গেল। চলতি বছরের শুরুর দিকে মার্কিন ইসরায়েল যুদ্ধ এবং ভূ রাজনৈতিক নানা নাটকীয়তার কারণে এই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণই বড়সড় হুমকিতে পড়েছিল। ট্রাম্প প্রশাসন ইরানি দলকে মার্কিন মাটিতে ক্যাম্প করার অনুমতি দেয়নি। ফলে গ্রুপ পর্বের সব ম্যাচ যুক্তরাষ্ট্রে হওয়া সত্ত্বেও ইরান দলকে তাদের বেস ক্যাম্প করতে হয়েছিল মেক্সিকোতে। এমনকি ম্যাচের শুরুতেও ছিল রাজনীতির উত্তাপ। ইরানের বর্তমান জাতীয় সঙ্গীত বাজার সময় গ্যালারির বড় একটা অংশ থেকে ভেসে আসে তীব্র ধ্বনি। স্টেডিয়ামের বাইরে ছোট একটি দল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে স্লোগান দিয়ে ইরানের উপর আবারও হামলা করার দাবি জানাচ্ছিল। তাদের হাতে থাকা ব্যানারে ফুটবলারদের ছবির উপর লাল কালিতে ক্রস চিহ্ন দিয়ে লেখা ছিল টিম আইআরজিসি। তাহলে এত ক্ষোভ, এত ভিন্ন মতাদর্শ আর যুদ্ধের ক্ষত পার করে কিভাবে মাঠের ফুটবল সবকিছুকে ছাপিয়ে গেল? ফিফার নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচে রাজনৈতিক প্রতীক ব্যবহার নিষিদ্ধ হলেও গ্যালারিতে সমর্থকরা পরে এসেছিলেন মেক ইরান গ্রেট এগেইন কিংবা ফ্রি ইরান লেখা শার্ট। কেউ বা পরেছিলেন মিনাব 168 লেখা পোশাক, যা যুদ্ধের প্রথম দিনে মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে হামলায় নিহত 168 জন শিশুর স্মৃতি স্মরণ করিয়ে দেয়।
অর্থাৎ রাজনীতি বা প্রতিবাদের ভাষা গ্যালারিতে ঠিকই ছিল, কিন্তু খেলা যখনই শুরু হলো গ্যালারির সব উত্তেজনা রূপ নিল ফুটবলীয় উন্মাদনায়। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইরান যখনই পিছিয়ে পড়েছে পুরো স্টেডিয়াম যেন সম্মিলিতভাবে শ্বাসরুদ্ধ করে রেখেছিল। আর যখনই ইরান গোল দিয়ে সমতায় ফিরেছে, দুই ভিন্ন পতাকার সমর্থকরা এক হয়ে মেতে উঠেছেন কান ফাটানো করতালিতে। দিন শেষে রোমাঞ্চকর 2-2 গোলের ড্র দিয়ে ম্যাচ শেষ হয়। মাঠের বাইরে হয়তো রাজনীতি আর যুদ্ধের ক্ষত ইরানকে বিভক্ত করে রেখেছে, কিন্তু সবুজ গালিচায় বল গড়াতেই প্রমাণ হলো যুদ্ধ আর চরম কষ্টের মধ্যে দিয়ে যাওয়া একটি বিচ্ছিন্ন জাতিকে অন্তত 90 মিনিটের জন্য হলেও এক সুতোয় বাঁধার ক্ষমতা রাখে কেবল ফুটবলই। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।